বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট। খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। বরাবরের নেই তোমাদের সাথে আজকের ক্লাসে আছি আমি মোহাম্মদ আমান খান, লেকচারার ইন সোসিওলজি, দেওকলস বিএলএস কলেজ, বিশ্বনাথ, সিলেট। শিক্ষার্থীরা, আজকে আমরা 11তম ক্লাসটি নিয়ে আলোচনা করব। আমরা এর আগে 10টি ক্লাস করেছি। ওইখানে গণসংখ্যা থেকে শুরু করে গড় পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা সামাজিক পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ টপিক মধ্যমা নিয়ে আলোচনা করব। তো মধ্যমার উপরেও আমাদের প্রায় 3টি ক্লাস থাকবে। তো শুরুতে আমরা মধ্যমার সূত্রগুলো নিয়ে আলোচনা করি, আমরা কোন কোন সূত্রগুলো ব্যবহার করি। দেখো, এখানে আমি বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক দিয়ে রাখছি, এবং মধ্যমারে আমরা ইংরেজি মিডিয়ান বলে থাকি, এবং মধ্যমা প্রকাশ করতে আমরা মিডিয়ানের এমইটা ব্যবহার করে থাকি। তো বিচ্ছিন্ন চলক বলতে গেলে আমাদের বোঝায় যে চলকগুলো আলাদা আলাদা থাকে, শ্রেণী ব্যবধান থাকে না। তো বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহার করি বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। তো এখানে আমরা দেখো, ওই যে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমাদের জোড় সংখ্যা থাকলে এক ধরনের সূত্র ব্যবহার করি, বিজোড় থাকলে এক ধরনের সংখ্যা সূত্র ব্যবহার করি। যখন কিছু এরকম 5টা 6টা 7টা মান দেওয়া থাকবে, তখন আমরা দেখব জোড় না বিজোড়। বিজোড় হলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, m ইকুয়াল টু n প্লাস 1/2 তম উপাত্ত। আর যদি জোড় হয়, মানে জোড় বিজোড় বলতে গেলে কয়টা মান দেওয়া আছে, উপাত্ত কয়টা দেওয়া আছে। যদি ধরো এখানে 3টা 5টা 7টা 9টা 11টা 13টা এরকম মান দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, তখন কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করব। গণসংখ্যা ছাড়া, মানে গণসংখ্যা থাকলে আবার অন্য ধরনের সূত্র ব্যবহার হবে। গণসংখ্যা থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে গণসংখ্যা আছে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর গণসংখ্যা নেই, শুধু খালি মান দেওয়া আছে, পরিমাণ দেওয়া নেই, তখন আমরা এটা ব্যবহার করব। আমরা বিজোড় হলে এই সূত্রটা ব্যবহার করব, আর জোড় হলে এই সূত্রটা ব্যবহার করব, যে m ইকুয়াল টু n/2 তম উপাত্ত প্লাস n/2 প্লাস 1 তম উপাত্ত বাই 2, বাই 2। এই সূত্রটা ব্যবহার করব জোড়ের ক্ষেত্রে, আর বিজোড়ের ক্ষেত্রে এটা ব্যবহার করব গণসংখ্যা ছাড়া, শুধু উপাত্ত দেওয়া থাকলে। আর যদি বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে উপাত্তর পাশাপাশি গণসংখ্যা দেওয়া থাকে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর যখন আমাদের অবিচ্ছিন্ন মানে শ্রেণী থাকবে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এরকম শ্রেণী থাকবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, ME ইকুয়াল L1 প্লাস n/2 মাইনাস FC বা CF, অনেকে CF লেখে অনেকে FC লিখে, সমস্যা নেই, বাই FM গুণ C। এই সূত্রটা আমরা ব্যবহার করব শ্রেণী ব্যবধান যদি থাকে আমাদের অঙ্কের মধ্যে। এবং অবশ্যই আমরা সূত্রের ব্যাখ্যা দিব, যে সূত্রটা আমরা ব্যবহার করি না কেন, অবশ্যই আমরা এখানে সূত্র ব্যাখ্যা দিতেই হবে আমাদেরকে। তো আজকে আমরা সামাজিক পরিসংখ্যানের মধ্যমা নিয়ে আলোচনা করব, এবং আজকে 11তম ক্লাস আলোচনা করব, এবং মধ্যমা নিয়ে আমরা আরো 2টা ক্লাস আলোচনা করব। চলো শুরু করা যাক। এবং একটা জিনিস মাথায় রাখবে, আমাদের কিন্তু সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এই সূত্রগুলো আমাদের অনেক সময় 1 মার্কের প্রশ্নে, ব্রিফ প্রশ্নে সূত্রগুলো চাই, যে মধ্যমার সূত্র লিখো, জোড় সংখ্যার সূত্র লিখো, মধ্যমার বিজোড় সংখ্যার মধ্যমার সূত্র লিখো, এরকম, বা বিচ্ছিন্ন চলকের সূত্র লিখো, বা মধ্যমার অবিচ্ছিন্ন চলকের মধ্যমার সূত্র লিখো, এরকম প্রশ্ন কিন্তু আসে। তখন কিন্তু আমাদেরকে এই সূত্রগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। চলো আজকে আমরা ম্যাথ দিয়ে তোমাদেরকে, আজকে আমরা কোন সূত্রটা ব্যবহার করব আমরা আলোচনা করি। তো আজকে আমরা জোড় এবং বিজোড় সূত্র ব্যবহার করে অঙ্ক করব। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা দেখো, গড়ের মতো মধ্যমাতেই 3 ধরনের অঙ্ক আসে। আমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো হয়, এই 3 ধরনের প্রশ্নের দেওয়া থাকে। আমরা যেরকম গড়ের ক্ষেত্রে আলোচনা করেছিলাম এই 3 ধরনের প্রশ্ন, মধ্যমার ক্ষেত্রে ও প্রচুরকের ক্ষেত্রে এই 3 ধরনের প্রশ্ন দেওয়া থাকে। এগুলো থেকে আমাদেরকে মধ্যমা তৈরি করতে হয়। তো দেখো, এখানে এটা মান দেওয়া আছে, সিঙ্গেল মান। এটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক, কোনো নেই, শ্রেণী নাই, কোনো গণসংখ্যাও নাই, এক ধরনের নিয়ম। আর এটা হচ্ছে, এটা বিচ্ছিন্ন চলক কিন্তু এখানে গণসংখ্যা আছে, মানে 25, 7টা 35, 8টা এরকম, মানে তথ্যের পরিমাপ দেওয়া আছে। এটাও বিচ্ছিন্ন চলক। হুম। এটার ক্ষেত্রে ওই যে আমরা বলছিলাম যে ME সমান সমান n/2 তম উপাত্ত সূত্রটা এটার ক্ষেত্রে ব্যবহার হয়। মানে এটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি। মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব যে ME
সেমি n/2 তম পদ। মানে আমরা এই সূত্রটার এই অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব, হ্যাঁ। আর এই অঙ্কের ক্ষেত্রে এই যে আমরা জোড় এবং বেজোড় যে আলোচনা করছি স্লাইডে, এইগুলো আলোচনা করব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। আর এই অঙ্কের ক্ষেত্রে আমরা অবিচ্ছিন্ন চলকের মধ্যমান নির্ণয়ের যে সূত্রটা আছে, বড় সূত্রটা, এটা আমরা ব্যবহার করব এই অঙ্কের ক্ষেত্রে। তো আজকে আমরা এই অঙ্কের এই টাইপের অঙ্কগুলো আজকে আলোচনা করব। আর পরবর্তী ক্লাসে 12 নম্বর ক্লাসে এই টাইপের গুলো আলোচনা করব এবং 13 নম্বর ক্লাসে ইনশাল্লাহ এই টাইপের গুলো আলোচনা করব। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে নিম্ন উপাত্ত থেকে মধ্যমান নির্ণয় করো। আমরা মধ্যমান নির্ণয় ক্ষেত্রে এরকম যখন মান দেয়া থাকবে এরকম, এগুলো কিন্তু হচ্ছে বিচ্ছিন্ন চলক, কোনো গণসংখ্যা নেই, জাস্ট গণসংখ্যা ছাড়া বিচ্ছিন্ন চলক এগুলো। তো এগুলো শুরুতে আমরা এই অঙ্কগুলো 1 মার্কেও আসে আবার 4 মার্কেও আসে। তো আজকে আমরা 1 মার্কে আসলে কিভাবে দেখাবো, 4 মার্কে আসলে কিভাবে দেখাবো, এটা আজকে স্লাইডে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা শুরুতে যেটা করব, ধরো এই অঙ্কটা, এই যে নিয়মটা, এরকম সূত্র প্রয়োগের মাধ্যমে এগুলো 4 মার্কে আসবে। আর 1 মার্কের ক্ষেত্রে সূত্র লাগবে না, জাস্ট শর্টকাট নিয়মটা দেখাই দিব। তো এখানে দেখো যে নিম্নে উপাত্ত থেকে মধ্যমান নির্ণয় করো। এখানে কিছু মান দেওয়া আছে, 8, 5, 0, 2, 3, -1 এবং 7 দেওয়া আছে। দেখো তো এখানে কয়টা মান দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা মান দেওয়া আছে। কারণ মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে আমি দেখবো উপাত্ত কয়টা আছে, কারণ কয়টার উপর ডিপেন্ড করে এখানে সূত্র চেঞ্জ হয়। কারণ যদি জোড় মান হয় বা বিজোড় মান হয়, এক ধরনের সূত্র, জোড় মান হলে এক ধরনের সূত্র। তো এখানে বিজোড় মান আছে, মানে কি 7টা মান আছে, 7টা মান তো বিজোড় বুঝাই, 8টা হইলে জোড় হইতো, 9টা বিজোড়, 10টা হইলে জোড় হইতো। তো এরকম। তো এখানে আমরা লিখবো, যেহেতু বিজোড় মান দেওয়া আছে, 7টা মান আছে, লিখবো যে আগে শুরুতে আমরা সমাধান লিখে প্রদত্ত রাশিগুলো মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজাই। আমরা ছোট থেকে বড়তে সাজাবো। তবে সবচেয়ে ছোট কোনটা দেখো, সবচেয়ে ছোট কিন্তু -1। অনেকে শূন্য দিয়ে ফেলবে, তাহলে কিন্তু ভুল হবে, কারণ -1 হচ্ছে ঋণাত্মক মান, সবচেয়ে মানে সবচেয়ে ছোট। আমরা -1, তারপর 0, তারপর 2, 3, 5, 7, 8 এরকম ভাবে আমরা সাজিয়ে দিব। তো এখন যেহেতু মানে বিজোড় মান আছে, এখানে আমরা লিখবো, আমরা জানি বিজোড় সংখ্যার মধ্যমা নির্ণয় সূত্র। তো এমই হচ্ছে কি মধ্যমার মানে সূত্র, আমরা মধ্যমাকে এম মিডেন দ্বারা প্রকাশ করি, মিডেনের এমই। তো আমরা মধ্যমা এই সূত্রটা, বিজোড় সংখ্যার মধ্যমা নির্ণয় সূত্র কি, এমই সমান সমান n+1/2 তম উপাত্ত, বাই 2 তম উপাত্ত। তো এখানে আমরা, তো এখানে দেখো n হচ্ছে কি, মানে এখানে কয়টা মান আছে, তাহলে আমরা দেখো সূত্র ব্যাখ্যা দিছি, এমই মধ্যমা আর n হচ্ছে 7, কারণ এখানে 7টা মান দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা মান দেওয়া আছে। এখানে দিছি n সমান সমান মোট উপাত্ত বা গণসংখ্যা, যেহেতু মোট উপাত্ত 7। তো এখন আমরা এই জায়গায় কি করব, n এর মান বসাবো, n সমান সমান 7 পাইছি, এবং 7 এবং 1, এখানে সূত্র 1। তারপর দেখো আমরা 7 এবং 1 কে যদি যোগ দিয়ে 8 হয়, নিচে তো 2 সূত্রের, 2 দ্বারা 8 কে ভাগ করলে আমাদের বের হয় 4। এটা কিন্তু তম উপাত্ত বের হবে, এটা কিন্তু সরাসরি মধ্যমার উত্তর বের হবে না, এততম পদটি হবে আমাদের মধ্যমা। তো অনেকে কি করেন, এখানে এই এতটুকু বের হয়ে লিখে উত্তর 4, তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। কারণ এটা জাস্ট বের হইছে যে 4 নাম্বার যে উপাত্তটা আছে, এটা হবে আমাদের মধ্যমা। দেখো 4 নাম্বারে কোনটা আছে, আমরা যদি লক্ষ্য করি 4 নাম্বারে কোনটা আছে, দেখো এই যে, আমরা যদি লক্ষ্য করি, এখানে একটু লক্ষ্য করে দেখো, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 4 নাম্বারে 3 আছে। মানে মূল কথা হচ্ছে কি, এই যে আমাদের এই যে 3টা, এই 3টা হচ্ছে 4 নাম্বারে, 4তম উপাত্ত কিন্তু হচ্ছে এই 3টা। মানে এই 3টা হচ্ছে 4 নাম্বারে আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারে আছে এই 3টা। তাহলে আমরা লিখবো এখানে 4তম পদটি, মানে পদ না, তোমরা উপাত্ত লিখবে, যেহেতু এখানে উপাত্ত লিখছো, 4তম উপাত্তটি 3। এখানে এই যে 1, 2, 3, 4, এই 4তম উপাত্তটি 3। এখানে 4তম উপাত্তটি 3, নির্ণেয় মধ্যমা 3 বা 3। এটা কিন্তু মাথায় রাখবে। এখানে কিন্তু অঙ্ক শেষ না, এখানে জাস্ট 4 নাম্বার উপাত্তটা হবে মধ্যমা, 4 নাম্বারে কি আছে, 3 আছে, তাহলে আমরা এখানে লিখবো যে নির্ণেয় মধ্যমা 3। তো দেখো এরকম, এটা হচ্ছে আমাদের যদি 4 মার্কে আসে, আমরা এরকম সূত্র প্রয়োগ করে লিখবো। এখন ধরো এটা 1 মার্কে আসলো, তাহলে আমি কেন এত বড় এত কিছু লিখবো? 1 মার্কে আসলে আমি কি করবো? 1 মার্কে আসলে তোমরা যে কাজটা করবে, তোমরা এরে মনে করো যে তোমরা এই সমাধান পর্যন্ত তোমরা তো 1 মার্কে আসলে লিখবে যে প্রদত্ত রাশিগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, -1, 0, 2, 3, 5, 7 এতটুকু পর্যন্ত লিখবে। আর এই অংশটা লেখার দরকার নাই। এরপরে কি করবে, শর্টকাট একটা সিস্টেম, আমি একদম শর্টকাট দেখবে, এখানে মধ্যে কোনটা আছে,
দেখো এদিকে 3টা, এদিকে 3টা। আমরা তো ছোট দেবো, এদিকে দেওয়া আছে 3টা, এদিকে আছে 3টা। না, এদিকে 3টা, এদিকে 3টা। এটা আছে মধ্যে না? এটা আছে মধ্যে। তো তুমি কি করবে? এরকম, এটা মধ্যে তো, যেহেতু এদিকে 3টা, এদিকে 3টা আছে, তোমরা দেখায় মধ্যে দিয়ে এটাকে এরকম নিচে একটা টান দিয়ে, এরকম নিচে টান দিয়া দেখাই দিবে যে 3। হ্যাঁ, এরকম দিবে 3। হ্যাঁ, দেখবে, তারপর লিখবে নির্ণয় মধ্যমা 3, শেষ। এই এরকম সাজায়া এদিকে 3টা, এদিকে 3টা, তো মধ্যে 3টাকে গুল্লু মেরে দেখাই দিবে যে এটা আছে মধ্যে, এটা দেখাই দিবে। তো যেহেতু এটা মধ্যে আছে, তো স্যার যদি জোর হয়, যদি মান যদি 8টা হয়, আমরা পরবর্তী স্লাইডে দেখাবো 8টা হলে কি করবে বা 10টা হলে কি করবে। তো এরকম টান দিয়ে দেখাই দিবে সমান সমান 3, নির্ণয় মধ্যমা 3। তাহলে দেখা যাবে তুমি 1 মার্ক পেয়ে যাবে। আর যখন জাস্ট আমাদের 4 মার্কে আসবে, তখন আমরা এই বড় করে লিখব। 4 মার্কে যখন আসবে, তখন আমরা এই তোমার একদম সূত্র আকারে লিখে নিব। হ্যাঁ, নাইলে আমরা শর্টকাটে টান দিয়ে দেখা দিব। নাইলে এরকম একদম টান দিয়ে, এটাকে যেহেতু মধ্যে, এরকম একটা গুল্লু দিয়ে, এরকম একটা গুল্লু দিয়ে এইরকম টান দিয়ে দেখাই দিতে পারো যে মধ্যমা, এই কথা লিখে দিতে পারো তখন যে নিনে মধ্যমা 3। কারণ 3 সংখ্যাটি মানে সবার সবার মধ্যে আছে, শেষ, উত্তর শেষ। এখানে একে 1 পেয়ে যাবে। দেখো, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের সাথে থাকবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব মানে জোড় সংখ্যার মধ্যমা নির্ণয়। হ্যাঁ, পরবর্তী স্লাইডে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে একটা মান দেওয়া আছে, নিম্ন উপাত্ত থেকে মধ্যমা নির্ণয় করো। যেহেতু আমরা আগের স্লাইডে আলোচনা করেছি বিজোড় সংখ্যার, এখানে জোড় সংখ্যার আছে, মানে এখানে মান আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা মান দেওয়া আছে। তাহলে আমরা তো মধ্যমা নির্ণয় আগেতেই দেখবো যে কয়টা মান দেওয়া আছে। যেহেতু এখানে 8টা মান দেওয়া আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে এটা জোড় সংখ্যার মধ্যমা নির্ণয় সূত্রটা হবে। তো আমরা লিখবো সমাধান প্রদত্ত রাশিগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। তো এখানে আমরা ছোট থেকে বড়তে সাজাবো। তো এখানে সবচেয়ে ছোট কোনটা দেখো? সবচেয়ে ছোট কিন্তু -18। অনেকে কিন্তু কি করে, আগে 3 দেয়া শুরু করে। এই মাইনাসের মানগুলোতে সবচেয়ে ছোট হয়, লক্ষ্য করে না। আবার এটাও মাইনাসের, এটাও মাইনাসের, তাহলে কোনটা ছোট? এটা সবচেয়ে ছোট। কারণ যে সংখ্যাটা আমাদের কাছে যত বড় মনে হয়, তার আগে যখন মাইনাস হয়ে যায়, সেই সংখ্যাটা তত ছোট হয়ে যায়। তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে কত? -18। তো আমরা -18, তারপর -10, তারপর 3, 5, 8, 12, 19, 23 এরকম করে সাজিয়ে নিব। এই সূত্রটা আমরা দিব 4 মার্কে। যখন আমরা 1 মার্কে আসবে, তখন আমরা শর্টকাট নিয়ম দেখাবো। তো আমরা এই 4 মার্কে আসলে চাইলে এরকম সূত্র প্রয়োগ করে দিব। আচ্ছা, লিখবো, আমরা জানি জোড় সংখ্যার মধ্যমা নির্ণয়ের সূত্র। এখন জোড় সংখ্যার মধ্যমা নির্ণয়ের সূত্রটা কি? জোড় সংখ্যার মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে MA = n/2 তম উপাত্ত প্লাস n/2 + 1 তম উপাত্ত, তারপর বাই 2। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু জোড় সংখ্যার মধ্যমা নির্ণয়ের সূত্র। আচ্ছা, এখন ধরো এখানে অবশ্যই আমরা সূত্র ব্যাখ্যা দিব। m = মধ্যমা আর n = 8 কেন লিখছি? এখানে মান কয়টা? 8টা মান আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা মান থাকার কারণে আমরা n = 8 লিখে নিছি। এখন আমরা n এর জায়গায় কি করব? 8 বসাবো। n এর জায়গায় 8 বসাবো। এখানে n এর জায়গায় 8 বসাইবো। হ্যাঁ, আর 2 তো সূত্রের। এখন ধরো 2 দিয়ে যদি আমরা 8 কে ভাগ দেই, তাহলে 4 তম উপাত্ত, এবং 2 দিয়ে যদি আমরা 8 কে ভাগ দেই, তাহলে 4 হয়। 4 এর সাথে 1 যোগ হলে কত হয়? 5 তম উপাত্ত। এটা মনে রাখবে। 2 আমরা 2 দ্বারা যদি 8 কে ভাগ দেই, তাহলে 4 হয়। 4 এর সাথে যেহেতু এখানে 1 আছে সূত্রের, 1 যোগ দিলে 5 তম উপাত্ত, বাই নিচে 2 দেওয়া আছে সূত্রের। আচ্ছা, তারপর দেখো আমরা যেটা করব, এখন দেখো 4 তম উপাত্ত। আমরা কিন্তু অনেকে কি করে 4 তম উপাত্ত এবং 5 তম উপাত্ত যোগ করে 9 তম উপাত্ত করে ফেলে। এটা কিন্তু ভুল হবে। আমরা কিন্তু এখন উপাত্তর জায়গায় ওই উপাত্তটাকে বসাবো। এটা তো সূত্র। দেখো 4 তম উপাত্ত কত? আমি একটু লক্ষ্য করে দেখো, আমি লিখছি যে 4 তম উপাত্ত 5 এবং এই যে 5 তম উপাত্ত 6। আমি কিন্তু এটা কালারিং করে দিছি বুঝার জন্য। 5 তম উপাত্ত হচ্ছে 8। 5 তম উপাত্ত 8। আমরা দেখি, একটু ওদিকে তাকাই। দেখো, এক না বলছে কি সূত্রে 4 তম উপাত্ত। 4 এ কে আছে দেখো? 1 2 3 4। দেখো 4 এর মধ্যে কিন্তু 5 আছে। লক্ষ্য যদি করি আমরা, 4 এর মধ্যে কিন্তু 5 আছে। দেখো এই যে 4 নাম্বারে কিন্তু 5 আছে। আচ্ছা, তারপরে 5 তম উপাত্ত। 5 তম উপাত্তে কে আছে দেখো? 1 2 3 4। এই 5 তম উপাত্তে আমরা লক্ষ্য করি। তো 5 তম উপাত্তের মধ্যে আছে কিন্তু 8 আছে 5 তম উপাত্তের মধ্যে। দেখো এই যে 8 আছে 5 তম উপাত্তের মধ্যে। তাহলে দেখো আমরা 4 তম উপাত্তের মধ্যে পাইছি কারে? 5 কে, এবং 5 তম উপাত্তের মধ্যে পাইছি কারে? 8 রে। তাহলে কিন্তু আমরা দেখো 4 তম উপাত্ত = 5 এবং 5 তম উপাত্ত = 8। এখন কিন্তু আমি মান বসাই দিছি। এখন কিন্তু আর তম পদ কথাটা এখানে লিখব না। কারণ আমি তো এখন মান বসাই দিছি। মান বসাই ফেলছি কিন্তু আমি এখন। আচ্ছা, তাহলে দেখো মান বসাই ফেলছি, যেহেতু এখন
8 আর 5 কে যোগ দিলে কত হয়? 13 হয়। 13 কে 2 দ্বারা ভাগ দিলে 6.5 হয়। নির্ণেয় মধ্যমা 6.5। এটা কিন্তু মাথায় থাকতে হবে যে আমি কিভাবে এটা লিখবো। তাইলে আমরা কি করব? এই জায়গায় আইসা কিন্তু আর তম উপাত্ত কথা লিখবো না, কারণ এখানে তো আমি মানই বসাই ফেলছি। এই যে 4তম উপাত্ত 5 এবং 5তম উপাত্ত আমরা পাইছি 8, এই যে 8। তাইলে তারপর আমরা 2 দ্বারা 8 এবং 5 যদি যোগ দিলে 13, 13 2 দ্বারা ভাগ দিলে 6.5 হয়। তাহলে লিখবো যে নির্ণেয় মধ্যমা 6.5। আচ্ছা, আর এটা তো আমরা করব 4 মার্কের ক্ষেত্রে, যখন আমাদের অঙ্কটা আসবে তখন তো আমরা এই ধরনের করব। এখন কোনো ক্ষেত্রে 1 মার্কে আসলো, তাহলে তো আমি এত কিছু লিখে 1 মার্কের কোনো মানে নাই। তখন আমি কি করব? প্রশ্ন জাগতে পারে না তোমাদের? তোমরা কিন্তু অবশ্যই এরকম করে সাজিয়ে নিবে, কারণ সাজানোটা গুরুত্বপূর্ণ। সাজিয়ে নেয়ার পরে তোমরা যেটা করবে, তোমরা এরকম সাজানোর পরে তোমরা যেটা করবে, এটা তখন তোমরা কি করবে? এই যে এখানে মধ্যে দেখো, এইদিকে আছে 3টা, হ্যাঁ, এইদিকে আছে 3টা, দেখো। তাহলে এই যে মধ্যে আছে কিন্তু 5 আর 8 কিন্তু আছে মধ্যে, কারণ 2 জন মধ্যে আছে এখন, কারণ এদিকে সমান এদিকে সমান 2 জন মধ্যে আছে। আচ্ছা, তখন আমরা কি করব? এই যে 5 কে ধরো, এই 5 আর 8 রে আমরা এই দুইটাকে টান দিয়া তোমরা নিচে নিয়ে আসবে। আমার তো নিচে জায়গা নাই, আমি এখানে দেখাইলাম। নিচে নিয়ে আইসা তোমরা কি করবে? 5, হ্যাঁ, তাহলে যোগ যোগ দিবে 5 আর যোগ দিয়ে কত? 8। 5 যোগ 8, নিচে তোমরা 2 দিয়ে দিবে, ব্র্যাকেট 2 দিয়ে দিবে। এরকম টানটা দেখাই দিবে, এটা মধ্যে ছিল দেখাই দিবে 5 যোগ 8। তো এখন কি হবে? 5 আর 8 এ আমাদের যোগ দিলে কত হয় দেখো? 13 হবে। 13 এর 2 দ্বারা ভাগ দিবে। 13 এর 2 দ্বারা ভাগ দিলে আমাদের কত হবে? 6.5 হবে। 6.5 হবে। তাহলে আমরা লিখবো নির্ণয় মধ্যমা 5। তাহলে কিন্তু 1 মার্ক হইলে আমরা এরকম শর্টকাট নিয়মে দেখাই দিব। 1 মার্ক হলে কি করব? এই যে এখানে টানটা দেখাই দিব 3টা, এখানে 3টা আছে, মধ্যে 2টা আছে, দেখাই দিব। দেখাই দিয়ে 5 এবং 8 কে পাশে টান দিয়ে আবার নিচে টান দিব। নিচে নিয়া 5 8 কে আমরা যোগ করব, 2 দ্বারা ভাগ করব। 13 2 দ্বারা ভাগ দিলে 6.5 বের হয়। আমরা লিখব যে মধ্যমা, নির্ণেয় মধ্যমা 6.5। কারণ 1 মার্কের জন্য এত সূত্র লাগবে না। 1 মার্কের জন্য শর্টকাটে করে ফেলবো। জাস্ট যখন 4 মার্কের ক্ষেত্রে আসবে তখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব। আর অবশ্যই সূত্রের ব্যাখ্যা দেয়া লাগবে। তো শিক্ষার্থীরা, আমরা ইনশাআল্লাহ 11তম ক্লাস থেকে কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় নিয়ে নিব। তো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ 12তম এবং 13তম ক্লাসগুলো নিয়ে আলোচনা করব, এবং 12 এবং 13তম আমরা মধ্যমা নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে, যেন তোমার বন্ধু বান্ধবও এটা দেখে উপকার পায়, এবং তোমরা কিছুটা উপকৃত হলেই আমার সার্থকতা। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের পাশেই থাকবে, যেন যে কোনো আপডেট তোমাদের কাছে চলে যায়। কারণ আমি প্রতি বছরই কি করি, এই সামাজিক পরিসংখ্যানের সাজেশন দিয়ে থাকি, এবং ইনশাল্লাহ এই সাজেশন থেকে 99% কমন পড়ে। এটা আমার অনেকদিনের অভিজ্ঞতা বলতে পারো। তো কিছুদিনের মধ্যে আমরা, তোমরা যারা পরীক্ষা দিবে সামনে, আমরা তোমাদের জন্য সাজেশন দিয়ে থাকবো, এবং চোখ রাখবে খান নলেজ পয়েন্টে। তোমাদের প্রতি ইয়ারেরই সাজেশন এখানে দেয়া থাকে, এবং পরবর্তীতে পরীক্ষার পরে আমরা আবার এই পরীক্ষার প্রশ্নগুলোকে সলভ করি। তো কিছুদিনের মধ্যে আমি তোমাদের সাজেশন দিয়ে দিব, এবং সাজেশনের আলোকে আমরা ক্লাসগুলো নিব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ইনশাল্লাহ দেখা হবে 12তম ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।